85 বছরের এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৃদ্ধ মানুষ, বিপ্লবীদের ডাকে সাড়া দিয়ে যিনি এক চরম ক্রান্তি লগ্নে এই দেশের হাল ধরেছিলেন। 16 মাস ধরে একা লড়াই করলেন লুটেরা আর মির্জাফরদের বিরুদ্ধে, অথচ ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা রক্তপাতে ক্ষমতা হস্তান্তর করে যখন তিনি বিদায় নিলেন, তখন তার পাশে কেউ ছিল না, এমনকি নিজের লাগেজটাও তাকে একা টানতে হয়েছে। এই দেশ কি তবে সত্যি গুণী মানুষের কদর করতে জানে না, নাকি ক্ষমতা আর রাজনীতির নোংরা খেলায় অত্যন্ত সুকৌশলে বলি হতে হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব ডক্টর ইউনূসের সেই 16 মাসের শাসনকাল, তার আকাশচুম্বী সাফল্য এবং পর্দার আড়ালে থাকা সেই সব ঘৃণ্য ষড়যন্ত্রের গল্প, যা তাকে থামিয়ে দিতে বাধ্য করেছে। ডক্টর ইউনূসের বিদায় বেলার এই দৃশ্যটি সাধারণ কোনো ফুটেজ নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক করুণ প্রতিচ্ছবি। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি যখন বিদায় নিচ্ছেন তখন তার লাগেজটা ধরার মতেও কেউ নেই। তিনি এই দেশেরই সন্তান, অথচ তাকে বিদায় নিতে হলো যেন তিনি এই দেশের কেউ নন। ইতিহাস কি বারবার এভাবেই ফিরে আসে? যে দেশে গুণীজনের কদর নেই, সে দেশে কি আসলেই গুণী জন্মায়, নাকি আমরাই বারবার আমাদের রত্নদের চিনতে ভুল করি আর লুটেরা চোরদের মাথায় তুলে নাচি? জুলাই অভ্যুত্থানের পর যখন তিনি দায়িত্ব নিলেন, তখন চারদিকে শুধুই বিশৃঙ্খলা। কেউ ভাবেনি এই বৃদ্ধ বয়সে তিনি এত বড় ধকল সামলাতে পারবেন। অনেকেই ভেবেছিলেন ইউনূস সরকার টিকবে না, কিন্তু তিনি টিকেছিলেন। শুধু টিকেই ছিলেন না, দেখিয়ে দিয়েছিলেন কিভাবে মেরুদণ্ড সোজা করে দেশ চালাতে হয়। বিদায় লগ্নে আজ অনেকেই হয়তো চিৎকার করে বলছেন ইউনূস সরকার ব্যর্থ, কিন্তু আসলে কি তাই? নাকি এই ব্যর্থতার বুলি আওড়ানোটা সেই সব লুটেরা আর মির্জাফরদের শিখিয়ে দেয়া বলি, যারা চায় না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক? আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, তবে দেখব এই 16 মাসে তিনি কি অলৌকিক কাজ করে দেখিয়েছেন। দ্রব্যমূল্যের আগুনের কথা মনে আছে? গত 16 বছর ধরে আমরা দেখেছি বাজার মানেই সিন্ডিকেট, বাজার মানেই সাধারণ মানুষের পকেটে ডাকাতি। কিন্তু ইউনূস সরকারের আমলে আমরা কি দেখলাম? যে ডিম কিনতে গিয়ে মানুষকে 15 টাকা গুনতে হতো, সেই ডিমের দাম নেমে এসেছিল 9 টাকায়। বিশ্বাস হয়? মাত্র 6 মাসের ব্যবধানে তিনি নিত্য পণ্যের বাজারে যে লাগাম পরিয়েছিলেন, তা গত 54 বছরে কোনো সরকার পারেনি। কথা বলছিলাম দ্রব্যমূল্য নিয়ে। রমজান মাস এলে যেখানে বাংলাদেশে জিনিসের দাম দ্বিগুণ বা 3 গুণ হওয়াটা রেওয়াজে পরিণত হয়েছিল, সেখানে ইউনূস সরকারের আমলে গত রোজায় আমরা দেখেছি এক অদ্ভুত স্বস্তি। লেবু আর শসার দাম হয়তো কিছুটা বেড়েছিল, কিন্তু পেঁয়াজ, চিনি, তেলের মতো অত্যাবশ্যকীয় পণ্যগুলো ছিল সাধারণের নাগালের মধ্যেই। যে পেঁয়াজ সেঞ্চুরি হাঁকায়, তা নেমে এসেছিল 45 টাকার আশপাশে। 170 টাকার লাল চিনি পাওয়া যাচ্ছিল 140 টাকার নিচে। এটা কি কোনো জাদুকরী ঘটনা ছিল? না, এটা ছিল সদিচ্ছা আর কঠোর শাসনের ফল। তিনি দেখিয়ে দিয়েছিলেন সিন্ডিকেট ভাঙা সম্ভব যদি শাসকের মেরুদণ্ড শক্ত থাকে। শুধু কি বাজার দর, যোগাযোগ ব্যবস্থার দিকে তাকান। ঈদ মানেই ছিল ভোগান্তি, ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকা। কিন্তু গত ঈদে আমরা কি দেখলাম? ঢাকা উত্তরবঙ্গ মহাসড়ক থেকে শুরু করে দেশের প্রতিটি হাইওয়ে ছিল যানজট মুক্ত। গাবতলী বা মহাখালীতে গিয়ে যাত্রীরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যে রাস্তায় আগে জীবন বেরিয়ে যেত, সেই রাস্তায় মানুষ বাড়ি ফিরেছে হাসি মুখে। হাইওয়ে পুলিশ দিন রাত পরিশ্রম করেছে, প্রশাসন ছিল তটস্থ। গত 40 বছরে ঈদের সময় এমন স্বস্তির যাত্রা মানুষ আগে দেখেনি। এটা কি ব্যর্থতা, নাকি এটাই ছিল একজন দক্ষ প্রশাসকের নীরব সফলতা? আন্তর্জাতিক অঙ্গনেও তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। মাত্র কয়েকদিনের ব্যবধানে চীন এবং ভারতের সাথে তিনি যে কূটনৈতিক চাল চেলেছিলেন, তা ছিল এক কথায় অভাবনীয়। বিশ্ব দরবারে বাংলাদেশকে তিনি নতুন করে চিনিয়েছিলেন। আমেরিকা থেকে ইউরোপ সবাই এক বাক্যে স্বীকার করেছিল, বাংলাদেশে এমন একজন নেতা আছেন যার উপর ভরসা করা যায়। সাধারণ মানুষ চেয়েছিল এই সরকার অন্তত আরও 4 বছর থাকুক, কারণ তারা বুঝতে পেরেছিল ইউনূস থাকলে দেশের অর্থনৈতিক চেহারাটাই পাল্টে যাবে। কিন্তু এই চাওয়াই কি তার জন্য কাল হলো? রাজনৈতিক দলগুলো এই জনপ্রিয়তা মেনে নিতে পারেনি। তারা দেখল ইউনূস যদি সফল হন, তবে তাদের লুটের রাজনীতি দিন শেষ। তাই শুরু হলো নোংরা খেলা। এক অদৃশ্য ষড়যন্ত্রের জাল বিছানো হলো তার চারপাশে। বিভিন্ন মব ভায়োলেন্স, চাঁদাবাজি আর খুন খারাপি উস্কে দেয়া হলো, যাতে প্রমাণ করা যায় এই সরকার ব্যর্থ। এমনকি তার উপদেষ্টা পরিষদেও অত্যন্ত কৌশলে ঢুকিয়ে দেয়া হলো কিছু এজেন্ট। এই এজেন্টরা ভেতর থেকে কলকাঠি নাড়ল।
ইউনূসের হাত পা বেঁধে ফেলার চেষ্টা করলো। আমরা দেখেছি কিভাবে তাকে সিদ্ধান্ত গ্রহণে বাধা দেওয়া হয়েছে, তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। গত 1.5 বছরে মানবাধিকার সংস্থাগুলোর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল অজ্ঞাতনামা মরদেহের সংখ্যা এবং নিরাপত্তা হেফাজতে মৃত্যু। যদিও সরকার বারবার বলেছে সংখ্যালঘুদের উপর হামলাগুলো ছিল রাজনৈতিক, ধর্মীয় নয়, তবুও ভালুকাই বা অন্যান্য স্থানে ঘটা ঘটনাগুলো মানুষকে আতঙ্কিত করেছিল। আর এই সুযোগটাই নিয়েছে বিরোধী পক্ষ। তারা তিলকে তাল করে প্রচার করেছে যাতে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়। ডক্টর ইউনূস যখন দেখলেন তার চারপাশের মানুষগুলোই আসলে তাকে অসহযোগিতা করছে, তখন বুঝলেন দেশের লুটেরা শ্রেণী আর রাজনৈতিক শকুনরা তাকে কাজ করতে দেবে না। তখন তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। তিনি চাইলেন না ক্ষমতার জন্য দেশে রক্তগঙ্গা বয়ে যাক। ইতিহাসে প্রথমবারের মতো তিনি রক্তপাতবিহীন একটি নির্বাচনের আয়োজন করলেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলেন। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের মাধ্যমেই শেষ হলো ডক্টর ইউনূসের অধ্যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি তাকে প্রাপ্য সম্মান দিতে পেরেছি? দৈনিক ইনকিলাব গত এপ্রিলে লিখেছিল, ডক্টর ইউনূস ধীরে ধীরে একজন স্টেটসম্যান হওয়ার দিকে এগোচ্ছেন। তার চলার গতি ছিল ধীর কিন্তু মাপা। তার তো পাওয়ার কিছু ছিল না। নোবেল জয় থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ সম্মান সবই তার ঝুলিতে। তিনি এসেছিলেন শুধু দিতে, দেশকে গড়তে। কিন্তু আমরা, এই জাতি, তাকে কি দিলাম? ভিডিও শেষের দিকে তার সেই নিঃসঙ্গ চলে যাওয়া দৃশ্যটি আমাদের বিবেককে নাড়া দেয়। তিনি হয়তো ফেরেশতা নন, মানুষ। তারও হয়তো ভুল ত্রুটি ছিল, কিন্তু তার সততা, তার যে ভিশন ছিল, তা কি অন্য কোনো সরকারের মধ্যে আমরা দেখেছি? তিনি এমন এক সময়ে হাল ধরেছিলেন যখন দেশ ছিল খাদের কিনারে। সেখান থেকে তিনি দেশকে টেনে তুলেছিলেন, অর্থনীতিকে সচল করেছিলেন, মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিয়েছিলেন। আজ হয়তো রাজনৈতিক মাঠ ম্যাচে তাকে ব্যর্থ বলা হচ্ছে, কিন্তু ইতিহাস কি তাকে ব্যর্থ বলবে? নাকি ইতিহাস বলবে বাংলাদেশ এমন এক রত্নকে পেয়েছিল যাকে তারা ব্যবহার করতে পারেনি? ডক্টর ইউনূসের এই বিদায় কি তার পরাজয়, নাকি আমাদের জাতীয় দৈন্যতার প্রতীক? তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অসামান্য উদাহরণ। দেখিয়ে দিলেন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে হয় না, দেখিয়ে দিলেন কিভাবে নিঃশব্দে কাজ করে যেতে হয়। তার সময়কার সেই জুলুমবিহীন বাজার, সেই যানজটমুক্ত রাস্তা, আর সেই আন্তর্জাতিক সম্মান এবং বাক স্বাধীনতা, এগুলো কি মানুষ ভুলে যাবে? নাকি কিছুদিন পর আবার সিন্ডিকেটের জাতাকলে পিষ্ট হবে সাধারণ মানুষ? তখন দীর্ঘ শ্বাস ফেলে বলবে, আহা, ইউনূসের সময়টাই ভালো ছিল। সময় সব বলে দেবে। তবে একজন নাগরিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে রাখা উচিত আমরা কাকে সম্মান দিচ্ছি আর কাকে অপমান করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আর ক্ষমতায় আসবেন না, কিন্তু তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, চেষ্টা করলে, সদিচ্ছা থাকলে এই বাংলাদেশকেও বদলে দেওয়া সম্ভব। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তারা একবার ঠান্ডা মাথায় ভাবুন, এই 16 মাসে আপনারা কি পেয়েছিলেন আর এখন কি পাচ্ছেন? আপনাদের বিচারে ডক্টর ইউনূস কতটুকু সফল? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা জানতে চাই দেশের সাধারণ মানুষ আসলে কি ভাবছে। আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় আমরা সত্যটা তুলে ধরতে পেরেছি, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যাওয়ার আগে সত্য খবর এবং এমন সাহসী বিশ্লেষণ পেতে গল্প নিউজের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের পেছনের আসল গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।